2020 সালের পর দক্ষিণ এশিয়ায় এমন তিনটি বড় গণ অভ্যুত্থান হয়েছে যেগুলো শুধু রাস্তায় স্লোগানে শেষ হয়নি, বরং সরাসরি সরকার পতনের মধ্য দিয়ে ইতিহাস তৈরি করেছে। 2022 সালে প্রথম শ্রীলঙ্কায় বিশাল গণ অভ্যুত্থান সংঘটিত হয়, যার মূল কারণ ছিল শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকট এবং সেই সংকট মোকাবেলায় রাজাপাকসে সরকারের ব্যর্থতা ও দুর্নীতি, যেখান থেকে শ্রীলঙ্কার মানুষজন চেয়েছিল নতুন কাউকে এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কার মানুষজন সফল। আন্দোলনের মুখে রাজাপাকসে সরকারের পতন হয় এবং নতুন করে ক্ষমতায় আসেন রনিল বিক্রমাসিংহে। আর গত কয়েক বছরের ব্যবধানে শ্রীলঙ্কা তার অর্থনৈতিক সংকট কাটিয়ে এখন প্রায় আগের অবস্থায় পৌঁছে গেছে। দ্বিতীয়ত 2025 সালে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয় নেপালে। চলমান বেকারত্ব এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধেই এই গণবিক্ষোভের সূচনা হয় এবং সেখানে পূর্ণ ব্যবস্থা পরিবর্তনের জন্য মানুষজন রাস্তায় নেমে আসে এবং মাত্র কয়েকদিনের আন্দোলনেই নেপালে সরকারের পতন ঘটে যায়। তবে নেপালের বেলায় সবচেয়ে দুর্দান্ত যেটি হয়েছে তা হলো যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই বিপ্লবী গোষ্ঠীটাই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তরুণ প্রধানমন্ত্রী বালেন শাহ একের পর এক বিপ্লবী সিদ্ধান্তে নেপালে পরিবর্তনের বাতাস বইয়ে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেপালে বিপ্লবের কিছুদিন আগে বাংলাদেশেও গণ অভ্যুত্থান হয়েছিল, সেটা নেপালের চাইতে কয়েক গুণ বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ীও ছিল। ইনফ্যাক্ট নেপালের ছাত্র জনতার বিপ্লবের অনুপ্রেরণা ছিল বাংলাদেশের আন্দোলনকারী তরুণরা। কিন্তু নেপাল এবং শ্রীলঙ্কায় রাষ্ট্র কাঠামোতে কিছুটা পরিবর্তন আসলেও এত বড় আন্দোলনের পরেও বাংলাদেশ যেমন ছিল বলা যায় ঠিক তেমনই রয়ে গেছে। যে গোষ্ঠীর নেতৃত্বে বাংলাদেশে আন্দোলনটা সংগঠিত এবং পরিচালিত হয়েছে তাদের দ্বারা গঠিত রাজনৈতিক দল নির্বাচনের সরকার গঠন তো দূরের কথা, আসন পেয়েছে মাত্র 6টা, তাও আবার অন্য দলের সাথে জোটবদ্ধ হয়ে। কথা হচ্ছে নেপালের আন্দোলন আর বাংলাদেশের আন্দোলন তো একই রকম ছিল, তাহলে নেপালের আন্দোলনের পরে সেখানে আন্দোলনকারীরা ক্ষমতায় যেতে পারলো আর বাংলাদেশে কেন নাহিদ, আসিফ বা সার্জিসরা ক্ষমতা যেতে পারলো না? এই ব্যাপার নিয়ে ইদানিংকালে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু সব জায়গাতেই কিছু জিনিসকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। চলুন আজকে সেটা বোঝার চেষ্টা করি। নেপালের গত 10 থেকে 15 বছরের রাজনীতি আর বাংলাদেশের 10 থেকে 15 বছরের রাজনীতি অ্যানালাইসিস করলে বাস্তবতাটা বুঝতে পারবেন এবং এইটাও বুঝতে পারবেন যে নেপালে এবারে যা হলো এটার ভিত্তি আরো আগেই গঠিত হয়েছিল এবং সেই হিসাব মতে বাংলাদেশেও কি কোনো কিছুর ভিত্তি রচিত হয়ে গেল কিনা। তো আজকের আলোচনায় আসলে আন্দোলনে কি কি হয়েছিল তা নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে আন্দোলনের পরে কেন এক পক্ষ ক্ষমতা পেল, আরেক পক্ষ কেন ক্ষমতা পেল না সেটা নিয়ে। চলুন শুরু করি। আর হ্যাঁ, একটু শুরুতেই খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে করে দেন। দেখেন, নেপালে বালেন শাহ প্রধানমন্ত্রী হওয়ার পর এবং তরুণদের দল ক্ষমতায় আসার পর অনেকেই বলতেছেন যে নেপালের আন্দোলনকারীরা সফল হলো আর বাংলাদেশের আন্দোলন সফল হলো না। আর বাংলাদেশে এই অসফল হওয়ার পেছনে বিভিন্ন মাধ্যমে বেশ কিছু জনপ্রিয় কারণ উঠে এসেছে। সেগুলো প্রথমে বলি, তারপর নেপালের কারণগুলো আর বাংলাদেশের কারণগুলোর ভিতরে পার্থক্য খুঁজে বের করব। তো প্রথম কারণ, বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অংশ হয়েছিল, মানে ক্ষমতার লোভ সামলাইতে পারে নাই। এতে করে নিজেদের গায়ে দুর্নীতির দাগ লেগেছে, ফলে আন্দোলন থেকে পাওয়া জনপ্রিয়তা ধীরে ধীরে কমে গেছে বাংলাদেশে। মানে আন্দোলনকারীদের সরকারে বসাটা ঠিক হয় নাই, আর নেপালে এমনটা করে নাই সেখানকার শিক্ষার্থীরা। দ্বিতীয়ত, নেপালে আন্দোলনের 6 মাসের মধ্যেই নির্বাচন হয়েছে, ফলে আন্দোলনের স্পিরিট থাকতে থাকতে নির্বাচন হওয়ায় আন্দোলনকারীরা জনগণের ভোট পাইছে আর সরকার গঠন করতে পেরেছে। আর বাংলাদেশে নির্বাচন হয়েছে 1.5 বছর পর। ততদিনে নানান ইস্যুতে আন্দোলনের যে গরম স্পিরিট সেটা শেষ হয়ে গেছে, আন্দোলনকারীরা বিতর্কিত হয়েছে, ফলে নির্বাচনে ভরাডুবি হয়েছে। তৃতীয়ত, কেউ কেউ মনে করেন যে নির্বাচনের আগে বাংলাদেশে আন্দোলনকারীদের দল জামাত ইসলামের সাথে জোট করায় তরুণদের অনেক ভোট তারা হারিয়ে ফেলেছে। কিন্তু সত্যি কথা হচ্ছে এগুলো একটাও মেইন কারণ না। মেইন কারণ শুনলে আপনিও বুঝতে পারবেন যে বাংলাদেশে আন্দোলনকারীদের দলের ক্ষমতায় না আসাটা বরং স্বাভাবিকই ছিল এবং এখানে ছাত্র নেতাদের তেমন কোনো দোষও আসলে নাই। খেয়াল করেন, 1996 সালের পরে দীর্ঘদিন বিরতি দিয়ে বাংলাদেশে একটা সরকার পতনের আন্দোলন হয়েছে এই 2024 সালে এসে। আর এই লম্বা সময়ে বাংলাদেশে একটা নির্দিষ্ট ধারার রাজনীতি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। মানুষ যতবার সুযোগ পেয়েছিল তাদের সামনে নির্বাচনে ভোট দেওয়ার জন্য বারবার 2টা অপশনই ছিল এবং দুর্ভাগ্যবশত কারণে 2টা অপশন নিয়ে মানুষের অভিযোগ আছে, কিন্তু মানুষের অপশন চেঞ্জ করার মতো সুযোগ ছিল না। আর এই 2টা অপশনের মধ্যে
একটা অপশন দীর্ঘ 17 বছর ছিল রাজনীতির বাইরে, যে কারণে এক্সিস্টিং সরকারের বাইরে গিয়ে মানুষের চিন্তায় নতুন সরকার হিসেবে প্রথম ভাবনা ওই 17 বছর বাইরে থাকা অপশনটার দিকেই ছিল। এবং বাংলাদেশের মতো দেশে এটাই বরং স্বাভাবিক, কারণ 2024 সালে গণঅভ্যুত্থানের পূর্বে নতুন কোনো রাজনৈতিক অপশন দেশে তৈরি হয় নাই। তাই আন্দোলন সফল হলেও নির্বাচনের মাঠে মানুষের সামনে ভোট দেওয়ার অপশন ওই আগেরটাই রয়ে গেছে। আর আন্দোলনকারী শক্তিরা রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের সামনে এসেছে আন্দোলন সফল হওয়ার অনেক পরে গিয়ে। আর একটা ব্যাপার তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আন্দোলন সফল হওয়া আর রাজনৈতিক দল হিসেবে সফল হওয়া এক জিনিস না। আগে থেকেই বাংলাদেশে যে রাজনৈতিক অপশন মানুষের সামনে ছিল, মানে বিএনপি, তাদের সামনে আন্দোলনকারীদেরকে একটা রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে প্রথমে একটা দল গঠন করতে হয়েছে এবং এই দলকে সারা দেশের রাজনৈতিক কর্মসূচি দিতে হয়েছে এবং তৃণমূলের নেতাকর্মী সেট করতে হয়েছে, যেটা অল্প সময়ের কাজ না। আর রাজনৈতিক শক্তি হিসেবে কিন্তু এইভাবে উঠে আসতে হয়। যেখানে বিএনপি আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং 2024-এর আন্দোলনেরও একটা বিশাল অংশীদার ছিল, নিকট অতীতে তাদের বিরুদ্ধে কোনো গণ আন্দোলন হয় নাই। ফলে এমন তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটা দলের বিপরীতে গিয়ে রাজনৈতিক দল গোছানো এতটা সহজ না। তার চেয়ে বড় কথা হচ্ছে, নতুন এনসিপিকে আপনি আন্দোলনের পক্ষের দল বলতেছেন, কিন্তু জামাত বিএনপিকে কি আপনি আন্দোলনের বিপক্ষের দল বলতে পারবেন? পারবেন না, কারণ আন্দোলনের বিপক্ষে ছিল মূলত এক্সিস্টিং দলগুলোর ভেতরে জাতীয় পার্টি, আর জনগণ তাদেরকে একটা আসনেও নির্বাচিত করে নাই। তো বাংলাদেশের নির্বাচনে প্রতিযোগিতা হয়েছে মূলত সব আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে। আর এদের মধ্যে যাদের রাজনৈতিক বিস্তৃতি যত ভালো ছিল তারা নির্বাচনে তত ভালো করেছে। এনসিপি গঠিতই হয়েছে আন্দোলনের 1 বছর পরে এবং নির্বাচনের প্রায় 1 বছর আগে, এবং এখানে সবাই একদম তরুণ, আন্দোলন থেকে উঠে আসা ফ্রেশ মানুষজন। সো আন্দোলনে সফল হয়েছে, বাট রাজনৈতিক বিস্তৃতি না থাকায় নির্বাচনে আসন কম পাইছে। তো এই অংশটা যদি এখনো একটু ঘোলাটের মধ্যে আপনার থেকে থাকে, তাহলে এই পরের অংশটুকু শুনেন। নেপালের ঘটনা শুনলে বাকিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন নেপালে কি হয়েছিল। নেপালে গত 17 বছরে 14 বার সরকার পরিবর্তন হয়েছে, কয়েক বছর পর পর আন্দোলন হয়েছে। পুরনো দলগুলোর মধ্যে ক্ষমতা বারবার ঘুরপাক খাচ্ছিল। পুরনো দলগুলো ছিল সব বয়স্ক নেতৃত্বে ভরপুর, আর এদিকে নেপালের মানুষজনের 56% বয়সে ছিল 30 বছরের কম। ফলে পুরনো 3টা প্রধান দলের কেউই ক্ষমতায় বসে মানুষকে খুশি করতে পারতেছিল না। আর এই ক্ষমতার ঘুরপাক চলতে চলতে মানুষ বুঝে ফেলেছিল যে নতুন কাউকে ছাড়া আসলে সম্ভব না। আর 2025 সালের আন্দোলনের সময় নতুন অপশন আগে থেকে নেপালের রেডি ছিল। দেখেন নেপালের রাজনীতিতে যেহেতু পুরনো রাজনৈতিক দলগুলো কোনোভাবেই সুবিধা করে উঠতে পারতেছিল না এবং দেশে স্থিতিশীলতা আনতে পারতেছিল না, বরং দিনকে দিন দেশ আরো পিছিয়ে যাচ্ছিল, তাই 2022 সালে তরুণদের চিন্তা ভাবনাকে ফোকাস করে নতুন ধারার রাজনীতির জন্য নেপালে নতুন একটা দল গঠন করা হয়। দল গঠন করেন সাবেক টিভি উপস্থাপক রবি লামিছানে, যে দলের নাম আরএসপি। এই দলটি আগে থেকেই তরুণদের নিয়ে কাজ করতে শুরু করে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য নানান তৎপরতা অব্যাহত রাখে। এবং আগের নির্বাচনগুলোতে এই দলের প্রার্থী নির্বাচিত হয়ে সংসদেও গিয়েছিল এবং সরকারেও অংশগ্রহণ করেছিল। তার মানে নেপালের নতুন ধারার রাজনীতির জন্য একটা দল আন্দোলনের আগে থেকেই রেডি ছিল এবং 2025 সালের আন্দোলনের প্রেক্ষাপট তৈরিতে এই আরএসপি বা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ভূমিকা রেখেছে বলেও মনে করা হয়। এরপর 2025 সালের সেপ্টেম্বরে নেপালে আন্দোলন হয়, আর সেই ছাত্র জনতার আন্দোলনে সরাসরি সমর্থন দেয় এই আরএসপি এবং আন্দোলনের পক্ষের শক্তিতে পরিণত হয়ে যায়। সেই সাথে 2022 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন র্যাপ সিঙ্গার বালেন শাহ। বয়সে তরুণ এই মেয়রও নতুন ধারার রাজনীতি করার পক্ষে ছিলেন এবং তিনিও 2025 সালের ছাত্রদের আন্দোলনের পক্ষে সমর্থন দেন এবং আন্দোলনের পরে এই বালেন শাহ আরএসপিতে যোগ দেন। এতে করে কি হয়, নতুন ধারার রাজনৈতিক দল, রাজধানী শহরের মেয়র এবং আন্দোলনকারীরা একত্রিত হয়ে নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আর এর সাথে যুক্ত হয় গত 14-15 বছরে পুরনো ধারার রাজনৈতিক দলগুলোর বারবার ক্ষমতা পরিবর্তন করে জনগণের কাছে অপ্রিয় হয়ে ওঠার ব্যাপারটা। মানে বাংলাদেশের সাথে পার্থক্যটা ধরতে পেরেছেন? নেপালে আন্দোলন যারা করেছে তারা 2022 সাল থেকেই একটা দলের মাধ্যমে সংগঠিত এবং এই দলটা একদম নতুন ধারার রাজনীতি করার জন্য গঠিত হয়েছিল, যারা কিনা আগের নির্বাচনে সরকারেও অংশ নিয়েছিল। আর এরাই আন্দোলন করে সরকার নামাইছে এবং পরবর্তী নির্বাচনে জয়ী হয়েছে। কিন্তু বাংলাদেশে আন্দোলন হয়েছে কোনো নতুন ধারার রাজনৈতিক শক্তির মাধ্যমে না, বরং আমাদের আন্দোলনে
পুরনো ধারার রাজনৈতিক দলের বিশাল অংশগ্রহণ ছিল, যারা একসময় রাষ্ট্র ক্ষমতাতেও ছিল। কিন্তু নিকট অতীতে নেপালের মতো ঘন ঘন সরকার পরিবর্তন হয়ে পুরনো সকল দলের প্রতি মানুষের বিতৃষ্ণা জন্ম নেয় নাই, এবং আন্দোলনের সাথে সাথে রাজনৈতিক শক্তি হিসেবে নতুন অপশনও ছিল না আমাদের হাতে। ফলে নির্বাচনের ফলাফল অন্যদিকে গিয়েছে। মেইন কথা, নেপালের নতুন দল আগে থেকে ছিল, আর বাংলাদেশে নতুন দল পরে গঠিত হয়েছে। আবার নেপালে পুরনো রাজনীতি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত সেটা প্রাসঙ্গিক আছে। যদি এখন বিএনপি তার ক্ষমতাকালে আওয়ামী লীগের মতো শাসন শুরু করে দেয়, তাহলে প্রধান দুইটা দলের উপর থেকেই মানুষের দৃষ্টি সরে যাবে, তখন আমাদের নতুন দল ক্ষমতার কাছে চলে আসবে। মানে নেপালে নতুন দলের ক্ষমতায় আসার ভিত্তি আগেই রচিত হয়েছিল, 2025 সালের আন্দোলনের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। আর বাংলাদেশে 2024 সালের আন্দোলনের মাধ্যমে নতুন দল আসলো, এবং এই দলের ক্ষমতায় আসার ভিত্তি মাত্র রচিত হলো। তারপরও মোটের উপর অনেকে বলেন যে এই নতুন দল ব্যর্থ হয়েছে, তারা সরকারে বসতে পারলো না, এইটা করেছে সেইটা করেছে। তো কেন তাদেরকে ব্যর্থ বলা হয়, সেই বিষয়ে যে যুক্তিগুলো আছে, চলুন সেই যুক্তিগুলো নিয়ে আরেকটু ব্যাখ্যা দেই। প্রথমত, অনেকেই বলেন যে বালেন শাহ পারলো, কেন নাহিদ ইসলাম পারলো না? নাহিদ ইসলাম উপদেষ্টা হইতে গিয়ে সব শেষ করে ফেলছে। সত্যি কথা বলতে, বালেন শাহ কাঠমান্ডুর মেয়র ছিলেন, আর মেয়র থাকা অবস্থায় আন্দোলনের সমর্থন দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন, এবং পরে সেই আন্দোলনকারীদের দলে তিনি যোগদান করেছিলেন। আর নাহিদ ইসলাম মাঠ থেকে আন্দোলন করে আন্দোলন সফল করেছেন, তিনি কোনো দলে যোগ দেন নাই, বরং নিজেরাই এনসিপি নামক নতুন দল গঠন করেছেন। যদি এমন হইতো যে আন্দোলন চলাকালে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আন্দোলনের সমর্থন দিত এবং জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীতে আন্দোলনকারীদের দলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হইতো, তাহলে সেই নেতাকে বালেন শাহর সাথে তুলনা করা যেত। কিন্তু নাহিদ ইসলাম একদম আলাদা। নেপালে বালেন শাহ যে দলে যোগ দিয়েছিলেন, সেই দলটা আগে থেকে রেডি ছিল, আর নাহিদ ইসলাম বাংলাদেশের সেই রকম একটা দল প্রতিষ্ঠা করেছেন। দ্বিতীয়ত, ছাত্ররা উপদেষ্টা পরিষদে যোগ দেওয়াতে অনেকে বেজার হয়েছিলেন। হ্যাঁ, উপদেষ্টা পরিষদে যোগ দেওয়াতে বেশ কিছু দুর্নাম হয়েছে, কিন্তু উপদেষ্টা পরিষদে যোগ না দিলে, যেহেতু ওই সময়ও ছাত্রদের কোনো দল ছিল না, তাই দল তৈরির পরিবেশ রক্ষা করা, আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়া ইত্যাদির জন্য সরকার থেকে সাপোর্ট পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকে যেত। তো আন্দোলনের স্মৃতি এবং আন্দোলনের শক্তি হিসেবে একটা প্রতিনিধিত্ব সরকারের থাকাটা দরকার ছিল নতুন দল গঠনের আগ পর্যন্ত। কারণ বাংলাদেশ এমনই একটা দেশ যেখানে আন্দোলনের পরে নতুন সরকার আন্দোলনকারীদের যে ভুলে যেত না, তার নিশ্চয়তা কি? তৃতীয়ত, অনেকেই বলেন যে নির্বাচন এখানে দেরিতে হয়েছে বলে মানুষের মধ্যে আন্দোলনের স্পিরিট কমে গিয়েছিল। কিন্তু আন্দোলনের কয়েক মাসের মধ্যে নির্বাচন হলে আন্দোলনকারীরা নির্বাচন করতো কোন ব্যানারে? তাদের তো দলই ছিল না। নেপালে দ্রুত নির্বাচন আয়োজন করা গিয়েছে কারণ তাদের দল রেডি ছিল, আর আমাদের দলটা আন্দোলনের পরে গঠন করতে হয়েছে, এরপর সেটা নিয়ে কাজ করতে হয়েছে। আর এই দল গঠন এবং কাজ করার পরিবেশ তৈরিতে সাহায্য করেছে সরকারে থাকা আন্দোলনকারীরা। আর যদি সাথে সাথে নির্বাচন হইতো, তাহলে আন্দোলনকারীরা তো নির্বাচনে অংশ নিতে পারতো না, ক্ষমতা তো বহু দূরের কথা। আর চতুর্থত, বাংলাদেশে আন্দোলন পরবর্তী নির্বাচনে যেহেতু এমন দল ছিল যারা আগে ক্ষমতায় ছিল, তৃণমূল পর্যন্ত যাদের বিস্তার আছে, তাই প্রশাসন এবং নির্বাচন কমিশন নেপালের মতো নিরপেক্ষ হয়ে কাজ করতে পেরেছে কিনা সেটা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন উত্থাপন করেন। আশা করি এবার বুঝতে পারছেন যে দুই দেশের ভিতরে মূল পার্থক্যটা কোথায়। যাই হোক, অনেকে এখন বলতে পারেন যে আমি এনসিপির সাফাই গাইলাম। দেখেন, এইটা আসলে সাফাই গাওয়া না। এনসিপির অনেক ভুল আছে, অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে, কিন্তু নেপালের সাথে যেভাবে হুটহাট মিলিয়ে ফেলা হয়, সেটার আসল বাস্তবতাটা কি সেটা বলার চেষ্টা করলাম। দেখেন, নেপালের আরএসপি যেমন 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত সারা দেশে সংগঠিতভাবে ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন স্থানীয় এবং জাতীয় নির্বাচনে কিছু কিছু করে আসন পাচ্ছিল, এনসিপিও যদি বাংলাদেশের সামনের স্থানীয় নির্বাচনে কিছু কিছু করে আসন পেয়ে নিজেদের ভিত্তি শক্ত করতে পারে, তবে ভবিষ্যৎ হয়তো ভালো কিছু হবে। যাই হোক, দুই দেশেই আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে, কিন্তু দুই দেশের রাজনৈতিক বাস্তবতা ছিল একদম দুই রকম। নেপালে আন্দোলনের পক্ষের শক্তি ছিল মূলত একটা, এবং তারাই ক্ষমতায় আসছে, আর বাংলাদেশে আন্দোলনের পক্ষের শক্তি ছিল মূলত তিনটা, এবং তিনটা দলই কিন্তু এখন সংসদে আছে। আর আমাদের আন্দোলনের ফসল হিসেবে একটা নতুন দল এসেছে, এরা ভবিষ্যতে ক্ষমতা যেতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।